আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক জনাব রাহাত মিনহাজ। জনাব রাহাত মিনহাজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে ধন্যবাদ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জনাব রাহাত মিনহাজ, আপনি খেয়াল করেছেন গতকালকে শুক্রবার রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ওনারা একটা সূচক বের করেছে, যেটা ওনারা প্রতি বছরই বের করেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সারা দুনিয়ার সংবাদপত্রের স্বাধীনতার সূচকটা বের করেন, যে কোন দেশে সংবাদপত্র কতটুকু স্বাধীন আছে। এই স্বাধীনতার তারা সূচকটা বের করার সময় নানা ধরনের প্যারামিটার ইউজ করেন। এটা তো আপনি দীর্ঘদিন ধরে এটা নিশ্চয়ই আপনি ফলো করেন, কারণ আপনি নিজে কেবল সাংবাদিকতার শিক্ষকই নন, আপনি দীর্ঘ সময় সরাসরি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। তো আপনার এই অভিজ্ঞতা থেকে এবার আমি দেখলাম যে বিভিন্ন পত্রপত্রিকায় এই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর যে সূচক সংক্রান্ত যে তালিকাটা তারা প্রকাশ করেছে, এবং সেখানে তারা বেশ কোনো কোনো পত্রিকা দেখলাম বেশ গর্ব করে বলেছে, আমরা এবার গত বছরের তুলনায় 16 ধাপ এগিয়েছি। 16 ধাপ এই অগ্রসর হওয়াটা ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু 16 ধাপ অগ্রসর হওয়ার পরেও আমরা কোথায় আছি এবং কেন আছি, এই রিপোর্টটা দেখার পর, রিপোর্টটা পড়ার পর আপনার প্রাথমিক প্রতিক্রিয়াটা আসলে কি দাঁড়িয়েছে, যে আমাদের সাংবাদিকতার বর্তমান বাস্তবতাটা কোথায়? মাসুদ কামাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব সহজ করে বলি যে আমি এই রিপোর্টটা আদ্যোপান্ত পড়েছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমত হচ্ছে 16 ধাপ আমাদের উন্নতি হয়েছে, আমরা 165 থেকে 149-এ আসছি। এটা ভালো, এটা ভালো, আমি বলবো ভালো সিমটম, ভালো ইঙ্গিত। কিন্তু এই ইঙ্গিত কিন্তু আপনাকে আনন্দ করার, উৎসব করার, বা আমরা অনেক কিছু করে ফেলেছি এই স্বস্তি দেওয়ার জায়গায় রাখে না। কারণ আমাদের সামগ্রিক স্কোর হচ্ছে 33.71, এবং সেখানে এই প্যারামিটারে খুব স্পষ্ট করে বলা হয়েছে, আমরা যখন বিভিন্ন ইন্ডিকেটর বা সূচকের মাধ্যমে 33.71 পয়েন্ট পেয়েছি, এটাকে তারা বলছে ভেরি সিরিয়াস কন্ডিশন। আমি আপনাকে আবারও বলছি, ইট ইজ ভেরি সিরিয়াস কন্ডিশন। বাংলায় যদি বলেন খুবই সঙ্গীন, আরো যদি সহজ করে বলেন আইসিইউতে যাওয়ার আগ অবস্থা। আর একটু হলে আপনাকে আইসিইউতে নিয়ে যাওয়া লাগে। আমরা বলি না যে রোগীর অবস্থা খুব সঙ্গীন, আমরা কিন্তু সেই জায়গায় আছি। আমি আবার বলছি 16 ধাপ উন্নতি হয়েছে, ওকে, ভালো ভালো ইঙ্গিত। কিন্তু আমরা কিন্তু ভাই আইসিইউতে যাওয়ার এক ধাপ আগে আছি, আর একটু হলে আমরা আইসিইউ এর মধ্যে চলে যাব। আমি আপনাকে খুব ছোট্ট করে বলি আপনাকে এই রিপোর্টটা, যেটা আমি পুরোটা খুব মনোযোগ দিয়ে পড়েছি বা দেখেছি। এই রিপোর্টে যতগুলো জায়গায় বাংলাদেশের ইন্ডিকেটর গুলো তুলে ধরা হয়েছে, তার একটা জায়গায় শুরুতেই আপনার মিডিয়া ল্যান্ডস্কেপ নিয়ে একটা সুন্দর আলোচনা আছে। সেই মিডিয়া ল্যান্ডস্কেপের জায়গায় খুব স্পষ্ট করে বলা হচ্ছে, বাংলাদেশের বয়স 53 বছর, এই দেশের রাষ্ট্রীয় যে টেলিভিশন, বেতার এবং বাসর সহ যে আরো কয়েকটা সংস্থা আছে, এই তিনটাই মূলত, এই তিনটা একদম পরিপূর্ণ হচ্ছে প্রোপাগান্ডা মেশিন। এই কথা শুনতে আপনার কেমন লাগে? আপনি মেনে নেন? 5 অগাস্ট একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন আপনি আমি সবাই কামনা করেছি, কিন্তু তারপরেও আমাদের রাষ্ট্রীয় গণমাধ্যম আপনার প্রোপাগান্ডা যন্ত্র হয়ে থাক, বিশ্ববাসী সেটা আপনাকে বলুক, এটা শুনতে আপনার ভালো লাগে? আপনি আমি তো গরিব মানুষের ভাই, আপনি যে কয় টাকা ট্যাক্সের টাকা দেন, এই ট্যাক্সের টাকায় বিটিভি চলে, বেতার চলে, বাসস চলে। এই রিপোর্ট বলছে এটা সিম্পলি সিম্পলি প্রোপাগান্ডা মেশিন। আচ্ছা, খুব আমি আমি থামাই আপনাকে। আপনি কি আমাকে বলতে পারবেন যে পৃথিবীর অন্যান্য দেশে রাষ্ট্রীয় অর্থে যদি কোনো গণমাধ্যম চলে, সেগুলো কি সরকারের প্রশংসামূলক কথাবার্তায় বেশি বলে না? অবশ্যই বলে। তাহলে আমাদের তার সমস্যাটা কি? না, মাত্রাগত পার্থক্য আছে, মাত্রাগত পার্থক্য আছে। আমি আমি বিশ্বের বেশি দেশ দেখার আমার সুযোগ হয়নি, আমি কয়েকটা দেশ মাত্র দেখার সুযোগ হয়েছে আমার। আমি কয়েকবার ইন্ডিয়াতে গিয়েছি, আমার অস্ট্রেলিয়াতে যাওয়ার সুযোগ হয়েছে, আমি ইন্দোনেশিয়াতে গণমাধ্যম দেখেছি, মালয়েশিয়াতে দেখেছি। আমি এই দেশগুলোতে যেভাবে আপনার রাষ্ট্রীয় টাকায় চলা গণমাধ্যমকে চলতে দেখেছি, সেটা সেটা ধরেন, আমি যদি বলি আমি কোথায় আছি, আমি বহুদূর আছি। আমি আমি আপনাকে বলি, আমি গণমাধ্যম কর্মী হিসেবে, একসময় গণমাধ্যম কর্মী শিক্ষক হিসেবে আমি প্রত্যাশা করেছিলাম যে এই সরকার এসে বিটিভি এবং বেতারের যে স্বায়ত্ত শাসনের যে একটা নীতিমালা ছিল, দেখেন আমি আপনাকে বলি, আমরা আমরা সব ভুলে গেছি।
বিটিভি এবং বেতারের স্বায়ত্ত শাসনের জন্য 1996 সালে আপনার কমিশন গঠিত হয়েছিল, যার নাম ছিল বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের স্বায়ত্ত শাসন নীতিমালা প্রণয়ন কমিশন। সচিব আসাদুদ্দৌলা সাহেব এর সদস্য ছিলেন, চেয়ারম্যান ছিলেন। তখন ইউএনডিপি টাকা দিয়েছিল, রিপোর্ট হয়েছিল। শেখ হাসিনা গভর্নমেন্ট এটাকে বাস্তবায়ন করার জন্য অনেক মিটিংও করেছিল, পরে তারা সেটাকে স্ক্র্যাপ করে ফেলে দেয়। আব্দুল্লাহ আবু সাইদ সাহেব তখন মনে হয় তথ্য প্রতিমন্ত্রী ছিলেন, তখন সেটা আপনার নষ্ট করে ফেলা হয়। আমি ভেবেছিলাম যে এইবারও এই তিনটা প্রতিষ্ঠানের আপনার জনমানুষের জন্য করার জন্য, আধুনিকায়ন করার জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে অপচয় কমানোর জন্য, আপনি বিশ্বাস করেন মাসুদ কামাল ভাই, এই তিনটা প্রতিষ্ঠান আপনার আমার টাকা যে কি পরিমাণে অপচয় করে আপনার আমার কোনো ধারণা নাই। এই অপচয়টা নষ্ট করার জন্য আমি ভেবেছিলাম যে এই সরকার কিছু পদক্ষেপ নেবে। আপনি বলেন, আপনি কিছু দেখেছেন এরকম কোনো পদক্ষেপ? আপনি বলেন ভাই, আপনাকে আমি জানতে চাই। না, এখন এটা এটা আপনি ভালো বলেছেন, ঠিক আছে, আমরা তো এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আমি না এই সরকার আসার পর আমি শুরুর দিকে বিটিভিতে কিছুটা চেঞ্জ দেখেছিলাম। বিটিভিতে আমি দেখতাম, আমি নিজেও বিটিভিতে যখন আমি প্রথম আমন্ত্রণ পেলাম এই সরকারের আমলে, আমি তো অবাকই হয়েছিলাম যে এই সরকার বিটিভি আমাকে ডাকছে। তো দেখলাম যে না, বিটিভি ঠিক আছে ডাকলো আমাকে। আমি কয়েকবার গিয়েছি বিটিভিতে এই সরকারের আমলে, 4-5 বার গিয়েছি। আমি সরকারের সমালোচনাও করেছি এবং ডক্টর ইউনূসেরও সমালোচনা করেছি, এবং সেটা বিটিভি আবার আনকাট প্রচারও করেছে। এটা একটা পজিটিভ দিক। হ্যাঁ, এটা positive দিক। কিন্তু সমস্যাটা হলো, আমি একবার বিটিভির কিছু কর্মকর্তার আচরণের সমালোচনা করলাম। কর্মকর্তার আচরণের সমালোচনাটা কি ধরনের? বিটিভি করেছিল কি, তো সারা দেশে তাদের যারা জেলা প্রতিনিধি ছিল সকলকে একদিনে এক চিঠিতে সবাই চাকরি খেয়ে ফেললো। এইটা আমি সমালোচনা করেছিলাম যে বিটিভির যারা, আমরা তো দেখেছি, আপনি নিজেও চাকরি করেছেন বিভিন্ন মিডিয়াতে, আমরা দেখেছি যে জেলা প্রতিনিধিদেরকে আসলে নিজে থেকে তেমন কিছু করার সুযোগ থাকে? ঢাকা অফিস থেকে যা করতে বলা হয় তারা তাই করে। আমরা যে মাঝে মাঝে হাসি ঠাট্টা করতাম যে বাতাবি লেবুর চাষ নিয়ে আলোচনা করছি, তো বাতাবি লেবুর চাষ নিয়ে আলোচনার রিপোর্টটা আমরা ঢাকা থেকে পাঠাতে বলি বলে তারা পাঠায়। কাজে যদি সকল জেলা প্রতিনিধি চাকরি যেতে হয়, তাহলে যারা তাদেরকে পাঠাতে বলেছিল ঢাকার অফিসে যারা কর্মকর্তা, তাদের তো চাকরি যাবে। কিন্তু দেখা গেল তাদের প্রমোশন হচ্ছে, কিন্তু জেলা প্রতিনিধি সবার চাকরি যাচ্ছে। তো এইটা নিয়ে কথা বলার পর ইন্টারেস্টিংলি তারপরে বিটিভি আমাকে আর ডাকে না। খুব ইন্টারেস্টিং, কিন্তু আমি খুব মজা পেয়েছি যে তারপরে বিটিভি আমাকে ডাকে না। বিটিভি তখন ভেবেছে না এটা তো বিটিভি শত্রু, মানে সরকারের সমালোচনা কোনো সমস্যা নাই, কিন্তু আমি বিটিভি আমার সমালোচনা তুমি করবা, তোমাকে আমি ডাকবো, এটা হবে না। তো এই মানসিকতা সরকারের মধ্যে কিন্তু আরো একটা সরকার আছে। আবার বিএসএস দেখলাম যে বিএসএস যিনি এমডি হয়ে আসলেন, তিনি দেখলাম যে মোটামুটি মানে তেলের ড্রাম, আগে দেখতাম আমরা যে মানে যিনি প্রধান উপদেষ্টা মানে প্রধান নির্বাহী হন সরকারের, তার জন্য তেলের ড্রাম নিয়ে অনেকে যায়। এখন ওই ধরনের প্রেস কনফারেন্স এখন আর হচ্ছে না, এখন এমডি সাহেব নিজেই মাঠে নেমে গেছেন। দেখলাম যে কি কি হয়েছে না হয়েছে অনেক কিছু উনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন এবং ভূমিকা রাখছেন। তো এগুলো দেখলাম মায়া লাগে কেন? এটা তো আমাদের টাকাতেই চলছে, আমার আপনার টাকাতেই চলছে। কিন্তু এগুলো তো রিপোর্ট, আমি ওই রিপোর্টের কথা আমি অতটা বলবো না, করে এটা ওরা তো এখানে বাইরের থেকে এসে আমাদের একটা ওদের কিছু প্যারামিটারের মাধ্যমে নিয়েছে। বাট আপনি নিজে কি দেখেন, আপনি নিজে আমাদের দেশে যা দেখছেন, আপনার নিজের অবজারভেশন বলবেন এখানে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তাহলে ওটার আলোকে আপনি বলেন। গত কদিন আগে একজন উপদেষ্টাকে কিছু বেকায়দা রকম প্রশ্ন করা হয়েছিল, এবং প্রশ্নগুলি করার পর এখন সবাই দেখলাম যে সাংবাদিকরা এই প্রশ্ন করতে পারে কিনা এটা নিয়ে আলোচনা করছে, এবং তারপর তাদের 2 জনের চাকরি চলে গেল। তো আপনি সাংবাদিকতার শিক্ষক হিসেবে আপনার কি মনে হয়, সাংবাদিকরা কি প্রশ্ন করতে পারবে কি? জি, আপনি যে বাসুশ্রী একে সাহেবের কথা বলেন, ওনাকে আমি খুব শ্রদ্ধা করি। উনি একসময় খুব দায়িত্বশীল মানবাধিকারের পক্ষে লোক ছিলেন। উনি কিন্তু একটা টক শোতে বলেছেন কি জানেন, সেখানে সাংবাদিক অবৈধ প্রশ্ন করেছেন, অবৈধ প্রশ্ন। হ্যাঁ, সাংবাদিকের কোনো প্রশ্ন ভাই অবৈধ নয়, সাংবাদিক কোন প্রশ্ন অবহিত হতে পারে না। আমি যে আপনি জানেন, আমি ওই পুরো ইন্টারভিউটা দেখেছি বা ওই লাইভটা দেখেছি। ওই লাইভে কিন্তু সংস্কৃতি উপদেষ্টা যিনি জনাব মোস্তফা সরোয়ার ফারুকী, এই ভদ্রলোক কিন্তু খুবই কুল অ্যান্ড কাম ছিলেন। উনি উনি যে বিষয়টাকে ডিফেন্ড করতে চেয়েছেন, যে বিষয়কে এস্টাবলিশ করতে চেয়েছেন, আমি সেই বিতর্কে যাচ্ছি না। বাট দিস পারসন ওয়াজ ভেরি মাচ কুল অ্যান্ড কাম, এবং তিনি কিন্তু ভালোভাবে সামলিয়েছেন। এটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। সেকেন্ডলি, তারপরে সাংবাদিকরা যেভাবে প্রশ্ন করেছেন, প্রশ্নের জর্জরিত করেছেন, এটা ভাই সাংবাদিকের কাজ। এই কাজ থেকে আপনি বিরত রাখতে পারেন না। আপনি পছন্দ করেন না, এটা আমার পছন্দ না, এটা আমি গ্রহণ করলাম না, সমস্যা কি?
এমনকি আপনি উত্তর নাও দিতে পারেন। না, কোনো কোনো সমস্যা নেই, আপনি ইট ইজ রাইট যে আমি আপনার এই প্রশ্নের উত্তর দেবো না, ভেরি ফাইন, Right. হুম। ভেরি ফাইন। কিন্তু সাংবাদিক প্রশ্ন করতে পারবে না, সাংবাদিক ফ্যাসিবাদী প্রশ্ন করেছে, সাংবাদিক এর পক্ষে প্রশ্ন করেছে, ওর পক্ষে প্রশ্ন করেছে, আপনি যদি এই চর্চা করতে থাকেন, এই ট্যাগ দিতে থাকেন, তাহলে ভাই বিশ্বাস করেন, আপনার যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ করছেন, এই ফ্যাসিবাদের ভূতটা আপনার মধ্যে ঢুকে যাচ্ছে কিনা সেটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আর চাকরি যাওয়ার বিষয়টা আপনি বিশ্বাস করেন ভাই, আমি আমি সামান্য বেতনে সাংবাদিকতার চাকরি করেছি। একজন সাংবাদিকের আর্থিক জীবন যে কত কষ্টের, কত যন্ত্রণা এবং কত টানাটানি, সেটা আমি জানি। এই 3জন সাংবাদিকের চাকরি যাওয়াটা কোনো অবস্থাতেই ঠিক হয়নি, কোনো অবস্থাতেই ঠিক হয়নি। এবং আমার মনে হয় যদি সাংবাদিক সরকার থেকে চাপ না দিয়ে প্রতিষ্ঠান যদি তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেয়, চাকরিচ্যুত করে, সরকারের উচিত ছিল ওই প্রতিষ্ঠানকে বাধ্য করা যে না, তুমি এই 3জনকে চাকরিচ্যুত করতে পারবা। এই যে আমার এইটা এইটা এটা যদি এই গভর্নমেন্ট যদি এই পলিসিটা নিত, আমি গভর্নমেন্টকে বাহবা দিতাম যে হ্যাঁ, আমাদের কিন্তু মালিকানা এবং এই সরকারের মানে মালিকানা এবং গণমাধ্যম প্রতিষ্ঠানে কিন্তু বহু ভেজাল আছে, বহু ঝামেলা আছে। এই ঝামেলার মধ্যে যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ধরেন সেলফ সেন্সরশিপের যে কথা বলি, সেন্সরশিপের কথা বলি, বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমের মালিক এবং গণমাধ্যমের এডিটর হচ্ছে সবচেয়ে বড় আপনার সেন্সরশিপ আরোপ করে। তারপরে সরকার আছে, আরো বাহিনী আছে, আরো বিভিন্ন জায়গা আছে। আমি একটু খুব ছোট্ট করে শেয়ার করি আপনার সাথে। এই রিপোর্টটার মধ্যে এক জায়গায় বলা আছে আর কি, হ্যাঁ, এই রিপোর্টটার মধ্যে, আরএসএফ রিপোর্টের মধ্যে, যে গত গভর্নমেন্টের আমলে আপনার শেখ হাসিনার গভর্নমেন্টের আমলে গণমাধ্যম গুলো সরাসরি আপনার সরকারকে সহযোগিতা করেছে, গুণগান গেয়েছে, ঠিক আছে। তো এই সরকারের সময় গণমাধ্যম বিশেষত বেসরকারি টেলিভিশন কি করছে সেই সংক্রান্ত বিষয় তুলে ধরতে একটা ওয়ার্ড ইউজ করেছে এই রিপোর্ট। সেই ওয়ার্ডের নাম হচ্ছে রিফ্রেইন। রিফ্রেইন, রিফ্রেইন মানে হচ্ছে এখনকার গণমাধ্যম টেলিভিশন চ্যানেলগুলো সমালোচনা করা থেকে ইচ্ছাকৃতভাবে বিরত থাকছে। কেন বিরত থাকছে ভাই? ভালোবেসে। আপনি আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। এটা আমি হতে আপনাকে পারে ভালোবেসে, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। আমি আপনাকে ছোট্ট একটা আরেকটা আরেকটা জায়গা তুলে ধরি এই রিপোর্ট থেকে আপনি, হ্যাঁ দেখেন। জি প্লিজ। আমি খুব সহজ করে বলি, আমি একজন একাডেমিশিয়ান, আমি একজন সাবেক সাংবাদিক হিসেবে আমি শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে একটা বিষয় খুব লজ্জা বোধ করতাম। আমি যখন ইউনিভার্সিটিতে আপনার লিফটে উঠতাম আমার বিল্ডিং এ, তখন অন্যান্য শিক্ষকরা আমাকে দেখে হাসতো। কারণ হচ্ছে আমি একটু টেলিভিশনে নিউজ টিউজ পড়তাম আর মাস্টারি করতাম, বা মাস্টারি এখনো করি, টেলিভিশনে নিউজ পড়ি না। তখন ওই শিক্ষকরা হাসতো কেন জানেন? হাসতো হচ্ছে শেখ হাসিনার ওই যে সভায়, ওই রাজসভায় সাংবাদিকরা জি। যেরকম প্রশ্ন করতেন, সাংবাদিকরা যেভাবে আপনার সাংবাদিকদেরকে তুলে ধরতেন, এইটা দেখে অন্যান্য শিক্ষকরা হাসতেন। ওই হাসির অর্থ আমিও বুঝতাম। তার মানে হচ্ছে সাংবাদিকতা পেশাটাকে, সাংবাদিকতাকে, সাংবাদিকতার মাস্টারদেরকে ওই প্রেস কনফারেন্স একটা তাচ্ছিল্যের বিষয়ে পরিণত করেছে। আমরা তাচ্ছিল্যের মধ্যে ছিলাম, এবং এই তাচ্ছিল্যের বিষয়ে পরিণত করার জন্য আওয়ামী লীগ আমলে কিছু আপনার সম্পাদক সাংবাদিক ছিলেন, যারা এটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যেটা আসলে সমাজের কারো কাছে আর গ্রহণযোগ্য ছিল না। আমার কাছে মনে হয় সাংবাদিকদের ওই অবস্থা দেখে সারা বিশ্বের যে সবচেয়ে বড় চাটুকার সেও লজ্জা পেত। আপনি আমি তো আমি একটু আমি লজ্জা আমি পেতাম। এখানে আমি এখানে একটা প্রশ্ন করি আপনাকে। আমি একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি। হুম। আপনি নিজে সাংবাদিকতা করার কারণে অনেক কিছু ছিলেন, সরকার পরিবর্তন হওয়ার পর অনেক মিডিয়া হাউসে কিন্তু পালাবদল হয়েছে, অনেক জায়গায় জবরদখল হয়ে গেছে, পদগুলিতে নতুন লোক এসেছে, এবং তারা মুদ্রার অপর পিঠ, মানে যারা নাকি আগে আগের লাইনে ছিল উল্টা লাইনের লোকজন এসেছে। হাইপোথেটিক্যালি আপনাকে যে প্রশ্ন আমি করতে চাই, এখন যদি প্রধান উপদেষ্টা ওই ধরনের প্রেস কনফারেন্স করতেন, এখন যারা দাওয়াত পেতেন তারা যে, আপনার কি মনে হয় তারা প্রকৃত প্রেস কনফারেন্সের সাংবাদিক সুলভ প্রশ্ন করতেন, নাকি সেই তৈলমর্দনের প্রতিযোগিতায় লিপ্ত হতেন? হাইপোথেটিক্যালি আপনি বলেছেন, আমি উত্তরটা হাইপোথেটিক্যালি দিই। আমি ব্যক্তিগতভাবে মনে করি হয়তো এই যে তৈল ড্রাম নিয়ে যাওয়ার মানুষের সংখ্যাটাই বেশি থাকতো। তবে আমি একটা কথা বলি কি জানেন, আমাদের সভ্যতাটা এগোয়, প্রতিদিন পৃথিবীটা এগোয়। আর পৃথিবীটা এগোনোর সাথে সাথে পৃথিবীর মধ্যে ইতিবাচকতা, ভালো কিছুর আপনার ইনজেক্ট করতে হয়, ভালো কিছু চর্চা করতে হয়। দেখেন, আপনি 16 বছরের সময় বলেন বা 15 বছরের সময় বলেন, এই সময়টা তো আমরা অনেক খারাপ কিছু এক্সপেরিয়েন্স করেছি। সাংবাদিকতাও একটা অত্যন্ত একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে।
এখন কি আপনি আমি ভালো বা পরিবর্তন প্রত্যাশা করব না? ভালো বা পরিবর্তন অবশ্যই প্রত্যাশা করবো। আপনি জানেন গত টার্মের সময়ে অনেক সাংবাদিক প্রচুর অর্থ বানিয়েছেন, পাহাড় কিনেছেন, ওখানে জমি কিনেছেন, পাওয়ার প্ল্যান্টের দালালি করেছেন, এগুলো আমরা জানি, এগুলো তথ্যগত আমাদের কাছেও আসে। তো ভাই আপনি তাদেরকে সেখানে বিচার করেন, আয়কর নথিতে বিচার করেন। আপনি 130 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়েছেন কি? মার্ডার অ্যান্ড ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি। এটা আমি বলছি না ভাই, আরএসএফ এর রিপোর্ট বলছে। হুম। আপনি সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়েছেন মার্ডার অ্যান্ড ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি। আপনি মাসুদ কামান বলেন আওয়ামী লীগ আমাদের কোন সাংবাদিক কোথাও থেকে কাউকে কাউকে যে খুন করছে, এটা আপনি বিশ্বাস করেন? বলেন, আপনি বলেন। না, এটা ইউর রাইট। আপনি এগুলো হয়েছে জানেন, এগুলো মানে এখানে একটা হুজুগ কাজ করেছে আমার যেটা ধারণা। এই হুজুগটা যে সাংবাদিকরা মানে যে অন্যায়গুলি করেছে, সেই অন্যায়গুলোর সঙ্গে এই হুজুগগুলি কিন্তু সঙ্গতিপূর্ণ নয়। এবং এতে যেটা হয়েছে, এই মামলাগুলো কেউ প্রমাণ করতে পারবে না, এগুলো টিকবে না। যখন না টিকবে, তারা এটা না টিকলে কি হবে, তারা প্রকৃত যে অন্যায়টা করেছে সেটারও কিন্তু বিচার হলো না। তো এটা আলটিমেটলি তাদেরকে আমি মনে করি এক ধরনের সাহায্যই করা হলো, এবং তাদের মানুষের মধ্যে একটা সিম্পেথিও তৈরি হতে পারে। ভাই বর্তমান প্রশাসন, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সাংবাদিকদের নামে এই যে আপনার, আমি এই যে আরএসএ রিপোর্টে উল্লেখ করেছে মার্ডার অ্যান্ড ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি, এর এর আওতায় যে মামলাগুলো দিয়ে যা করছে, আপনি বিশ্বাস করেন এই 30 জন সাংবাদিক যাদের মধ্যে আপনার 5 জন না 6 জন এখন জেলখানায় আছে, তাদের বড় উপকার করেছে এই সরকার। রাইট। আমি আপনাকে বলে দিলাম, এটা তাদেরকে পানিশমেন্ট, তাদের উপকার করা। এবং সাথে কি করেছে, সারা বিশ্বের কাছে পুরো বাংলাদেশের চিত্রটাকে নেগেটিভ ভাবে তুলে ধরেছে। এই যে আরএসএফ এর রিপোর্টে যে বলবো যে 130 জন সাংবাদিককে আপনি অভিযুক্ত করেছেন, যার মধ্যে আপনার 5 জন ডিটেইন, এই রিপোর্ট তো আসার কথা না। বর্তমান সরকার তো আপনার মানবাধিকারের চ্যাম্পিয়ন হওয়ার কথা, সবচেয়ে বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে গুণী মানুষ এখন রাষ্ট্রপ্রধান। এই সরকারে আপনার 8-10 জন আছে যারা হচ্ছে আপনার মানবাধিকারের চ্যাম্পিয়ন, ডিফেন্ডার। তারা থাকতে কিভাবে হয়? জি, এই প্রশ্নের উত্তর আসলে খোঁজা কঠিন। জনাব রাহাত মিনহাজ, আমাদের সময়ও শেষ হয়ে এসেছে। আপনারা যদি আরো কিছু বলার থাকে 1 মিনিটের মধ্যে শেষ করতে পারলে আমরা শুনবো। মাসুদ কামাল, আমি আপনি একটা কথা বলি, দেখেন সাংবাদিকতাকে এগিয়ে নিতে হবে, সাংবাদিকতা প্রফেশনকে সামনে নিতে হবে, সাংবাদিকতার নিরাপত্তা বাড়াতে হবে। সাংবাদিক যাতে নিরাপদে চাকরি করতে পারেন, তার সার্বিক এবং ডিজিটাল সেফটি দরকার। সবচেয়ে বেশি দরকার হচ্ছে সাংবাদিকের আর্থিক নিরাপত্তা। আপনাকে যে আমি বললাম, জাস্ট আগে 2 মিনিট শেষ করি, যে একটা গ্রুপের হাতে বাংলাদেশের 7টা মিডিয়া, 7টা মিডিয়া, আপনি 7টা মিডিয়া দিয়েছেন। এই মনে হয় বাংলাদেশের আপনার রুপার্ট মার্ডক বলা যায় আর কি। হ্যাঁ, তো এই বাংলাদেশের রুপার্ট মার্ডককে আপনি কি 7টা মিডিয়া দিয়েছেন? সেই যে কোম্পানির আন্ডারে এই 7টা মিডিয়া, সেই কোম্পানির শেয়ার ফ্রিজ করা হয়েছে। 7টা মিডিয়াতে কতজন সাংবাদিক চাকরি করেন? মাসুদ কামাল, আপনি বলেন যে এই যে সাংবাদিক, আমার ভাই, আপনার ভাই, আপনার সহকর্মী, এই 7টা প্রতিষ্ঠানের সাংবাদিকের বেতন কি আগামী মাসে নিশ্চয়তা আছে? আপনি বলেন। ক্লিয়ার। আমি জাস্ট শেষ কথা বলি যে আমি আসলে সাংবাদিকতাটাকে, আমি যেহেতু সাংবাদিকতার সাথে ছিলাম, সমাজের জন্য সাংবাদিকতা খুব গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা প্রশ্ন করেন, সাংবাদিকরা পর্যবেক্ষণ করেন, সাংবাদিকরা আইনের বিরোধী কাজ, অসঙ্গতি, দুর্নীতি তুলে ধরেন, যার মাধ্যমে সমাজে শৃঙ্খলা আসে, যার মাধ্যমে সমাজে জবাবদিহিতা নিশ্চিত হয়। এই সাংবাদিকতা প্রফেশনকে আমাদের সামনে এগিয়ে নিতে হবে। আমাদের নানা সমস্যা আছে, আমাদের সামনে এগিয়ে নিতে হবে। এই প্রফেশন আপনি বন্ধ করে দিতে পারবেন না। কিন্তু এর জন্য সবার আপনার কার্যকর বুদ্ধিদীপ্ত, কার্যকর বুদ্ধিদীপ্ত এবং হচ্ছে আপনার দলীয় বিবেচনার বাইরে আপনার ইতিবাচক পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এবং সেটাই আমি কামনা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব রাহাত মিনহাজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন সক্রিয় সাংবাদিক এবং সাংবাদিকতার শিক্ষকের বক্তব্য, মন্তব্য আমাদের দেশের চলমান সাংবাদিকতা সম্পর্কে।